সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরার স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির তোড়জোড়। আমার সঙ্গে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে এই আয়োজনে। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। স্বাগত জানাই আপনাকে। তোর জন্য একটু কথা বলতে চাই। অনেক কিছু আসলে রাজনীতিতে হচ্ছে, অনেক আমরা চাপা ক্ষোভ দেখতে পাচ্ছি, অনেকে সেগুলো নিয়ে কথা বলছেন। আমরা শিরোনামেও যেমনটি দেখছিলাম, বিএনপি এক ধরনের কথা বলছে, এনসিপি থেকে আরেক ধরনের কথা বলছে। এনসিপির প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, সেই ক্ষোভগুলোর জায়গাগুলো নিয়ে একটু শুরুতে একটু আলোচনা করি। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে একটু শুরু করি। সালাউদ্দিন কাদের আজকের একটি আয়োজনে বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না। তিনি এই ধরনের একটি আক্ষেপের কথা বলেছেন, সেটি নিয়ে আপনি মন্তব্য করতে চাইবেন কিনা? হাসনাত আবদুল্লাহ আবার যখন কথা বলেছেন, তিনি বলেছেন যে এনসিপির রাজনীতি শুরু করেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে, যদিও সব রাজনৈতিক দলের প্রস্তাবিত উপদেষ্টাদের দিয়েই এই সরকার গঠিত। ব্যর্থতার দায় কেন শুধু এনসিপির ঘাড়ে বর্তাচ্ছে, বা আপনারা কি মনে করছেন যে আমাদের ঘাড়ে এটা বর্তায়? নিজেদের ধারণা কিনা? ওকে, থ্যাংক ইউ। যারা শুনতে পাচ্ছেন, আমার সাথে আমার অনেক সম্মানের আরেকজন বিজ্ঞ আলোচক আছেন। দেখুন, আজকে প্রথমত তো আসলে আমাদের যে রাজনৈতিক যে ভিন্ন মত এবং যে মত পার্থক্য, এটা নিয়ে তো আমরা আসলে একটা পলিটিক্যাল ডিবেটের মধ্যে দিয়েই যাচ্ছি। সংস্কার কমিশনের 1 মাস মেয়াদ বৃদ্ধি, তার আগে মানে যে মিটিংটা একেবারে শেষ মিটিং হওয়ার কথা ছিল, সেটি থেকে রাজনৈতিক দলগুলোরই রিকোয়েস্টের বিপরীতে সংস্কার কমিশন আবারও নতুন করে সময় বৃদ্ধি করে আলোচনা নতুন করে একটা দরজা মানে ওপেন করে দেওয়া। দিজ আর দি পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক মানে ভার্সেটাইলিটি, এটা একটা বিউটি। তো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করে সামনের দিকে যদি কথা বলি, দেখেন আজকে সিগনিফিক্যান্ট দুইটা মন্তব্য। একটা মন্তব্য যে জায়গাটাতে আজকে হাসনাত খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। দেখেন, এটা আসলে উই শুড ইভেন মানে আমাদের প্রত্যেকের এটা জানা দরকার। একটা সময় আমরা আপনাদের টক শোতেই আমরা যখন আসতাম, আমরা প্রচণ্ড রকম মানে আলোচনায় প্রচণ্ড রকম তির্যক মন্তব্যে আমরা জর্জরিত হতাম যে আমরা সরকারি দল কিংস পার্টি। তো তারপর এখন কিন্তু দেখবেন যে আপনি এই কথাটা রীতিমতন হচ্ছে। এখন এই পলিটিক্যাল যে সারফেস, এই সারফেসে এই আলোচনাটা থাকে নাই। রাদার এখন এটা কিঞ্চিত ঘুরে এখন আমরা দেখছি যে অনেক বড় বড় দলকে অনেক দল কিংস পার্টি বলছে। আমরা অনেক জায়গা থেকে এই ধরনের মন্তব্য শুনি যে লন্ডন বৈঠকের পর থেকে বাংলাদেশের রাজনীতি ভিন্ন পথে এগোচ্ছে। এখন আসলে বৈঠকের পর কেউ কিংস পার্টি হয়ে গেছে, বিষয়টা এরকম। মানে এটা রাজনীতির সারফেসে এই ধরনের ডিসকাশন আছে। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি নেম হিয়ার, কারণ এটা একটা পলিটিক্যাল কার্টিসি অ্যান্ড পলিটিক্যাল এটিকেটের বিষয়। তো আপনি যে প্রশ্নটা করেছেন, দুটো প্রসঙ্গ আপনি এনেছেন। একটি প্রসঙ্গ হচ্ছে যে আজকে হাসনাতের মন্তব্য, যেটি আমি বলছিলাম। দেখেন, এইখানে মানে কেন যেন আমরা 5 তারিখের পর থেকে পুরো সরকারের দায়টা, আসলেই তো তাই, পুরো সরকারের দায়টা আমরা এনসিপির উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখেছি। যেটা হাসনাত আজকে বলেছে, এটা 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 হচ্ছে আপনার পার্ট অফ হিস্ট্রি, যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ, প্রত্যেকটা রাজনৈতিক দল, এবং শুধু রাজনৈতিক দল মত না, তৎকালীন সময়ে যারা মানে নতুন করে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাচ্ছিলেন, তাদেরও কনসার্ন ছিল যে এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে। কাজেই দেখেন, মানে উপদেষ্টা পরিষদে আপনারা সকলেই কনসার্ন দিয়েছেন, উপদেষ্টা পরিষদে আপনারা সকলেই রিকমেন্ডেশন দিয়েছেন, উপদেষ্টা পরিষদকে ইনিশিয়ালি আপনারা প্রত্যেকেই ওন করেছেন, আপনারা প্রত্যেকেই বিপ্লবকে ধারণ করেন, প্রত্যেকেই এই গণভুত্থানকে ওন করেন, কিন্তু দোষ সব এনসিপির। এটা এটা কেমন দ্বিচারিতা না? মানে এটা কেমন একটা মানে এনসিপি তো তাদের প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে দিয়েছে, বাকি দলগুলোকে দিয়েছে। দেখেন, এটাও আরেকটা ড্রামাটিক ফ্যাক্ট। আপনি দেখেন, আপনি বলতেছেন এনসিপির প্রতিনিধি, অথচ এনসিপি গঠিত হয়েছে 2 মাস হয়নি, 3 মাস হয়নি। আচ্ছা, নামটা বাদ দিলাম। আপনারা যারা গণভুত্থানে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, আপনাদেরই যারা হচ্ছে। আমি আপনাকে বলি, দেখেন, এটা খুব সহজ উত্তর আছে। উত্তরটা হচ্ছে যে আমরা যেই পিরিয়ডে গণভুত্থানটি সংগঠিত হইল, ওই সময়টা তো মানে বৈষম্য বিরোধী আন্দোলন কোনো দল ছিল না, এবং এটাও একটা আলোচনার সাপেক্ষে। কিন্তু দেখেন, এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে এটা যদি ধরেন মানে ভুল হতো, এটা যদি ধরেন অনিয়মতান্ত্রিক হতো, এটা যদি ধরেন মানে কোনো পলিটিক্যাল সিস্টেমকে যদি ব্রেক করতো, তাহলে বাংলাদেশে ওই সময় তো সকল পক্ষের কথা বলার সুযোগ ছিল না। আপনি হাসিনাকে তাড়ালেন কিসের জন্য? কথা বলার জন্যই তো। আপনি কথা বললেন না কেন?
আইদার ইউ ডিড হিপোক্রেসি ওই সময়টাতে, অর আপনি মানে এখন হিপোক্রেসি করতেছেন। দুইটা জায়গার তো একটা জায়গা সত্য, দুইটা জায়গার তো কোনো একটা জায়গা সত্য। কাজেই দেখেন ব্যাপারগুলোকে এইভাবে ফ্রেমিং করাটা ইজ ভেরি, মানে আমার কাছে মনে হয় যে একটা ন্যারো পলিটিক্সের চিন্তা। আমরা এইভাবে জিনিসটাকে দেখি না। আমরা দেখি সালাউদ্দিন সাহেবের এই কথার সঙ্গে কি আপনি এখন একমত কিনা? কারণ 1 বছরে অনেক কিছুই ঘটে গেছে, 1 বছরের বেশি সময়ে তিনি বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল না। আপনারা কি মনে না, করেন? এখনো আমার কাছে মনে হয় যে এই মন্তব্যটা করার সময় হয়নি। কেন সময় হয়নি? দেখেন, আপনি আমাকে একটু বলেন যে পলিটিক্যালি এই গভর্নমেন্ট কোন টাইম লাইনটাকে মিস করছে? আপনি কখন একটা গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ পদকে সমালোচনা করবেন? এখন আপনি বলতেন আমরা কিন্তু ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় সমালোচনা করেছি। ব্যাপারটা এরকম না যে আমরা এই জায়গাটাতে খুব সংকীর্ণ, মানে আমরা এই জায়গাটাতে তাদেরকে সমালোচনার মধ্যেই রাখতেছি। শুধু তাদের না, কিন্তু সকল উপদেষ্টাদের কিন্তু আমরা সমালোচনা করছি, প্রতিনিয়ত হচ্ছে। কাজেই আমার কাছে মনে হয় যে এটা টু আর্লি টু কমেন্ট। আমরা এই কমেন্টটা এখনই করতে চাই না। হ্যাঁ, এখন মানে সামনে নির্বাচনের একটা ডামাডোল আছে, সামনের দিনে আরো অনেকগুলো ফ্যাক্টস, আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, মানে দেয়ার আর মেনি ইস্যুজ। কাজেই এই ইস্যুগুলোতে ছাত্র উপদেষ্টাদের রিঅ্যাকশন কেমন হবে এটার উপরে আসলে আমরা ওই মন্তব্যটা সেট করতে পারবো। এখনো তো আপনি দেখেন না, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা ইস্যুতে আপনি কিন্তু এখনো সিদ্ধান্তে আসতে পারেন। কাজেই আপনি সিদ্ধান্তেই যেখানে আসতে পারেন এই সিদ্ধান্ত তো এটা হবে, এটা ম্যাটার অফ ডিসকাশন। তার আগেই যদি আমি কাউকে মন্তব্য করে দিই, এটা আমার কাছে মনে হবে যে টু আর্লি। দেখেন, আজকে হাসনাতের যে গুরুত্বপূর্ণ মন্তব্যটা, এই মন্তব্যটাকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে অভ্যন্তরীণ যে দূরত্ব তৈরিটা হয়েছে, এই দূরত্ব তৈরিটাও হচ্ছে এটার একটা কারণ। আপনি যখন একটা জায়গা থেকে আপনি যখন পলিটিক্যাল ন্যারেটিভ সেট করবেন যে আপনি সবসময় একজনকে সামনে অপোনেন্ট ধরে রেখে আপনি রাজনীতিটাকে এগোবেন, তখন কি হয়? তখন এই যে এই ধরনের ব্যাপারগুলো সামনে চলে আসে। একটু প্রশ্ন রেখে যে আপনার কাছে, যে হাসনাত আব্দুল্লাহ আরো একটি মন্তব্য করেছেন যে ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো এই জন্য, কেননা আপনারা বলেছেন যে এনসিপির কাছে মানুষ এখন নতুনত্ব প্রত্যাশা করে। আপনারা আসার পর থেকে বলেছেন যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন। সেই নতুন বন্দোবস্তে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে রাজনীতি মুক্ত হবে কিনা সেই প্রশ্ন রেখে একটু আমি যেতে চাই স্নিগ্ধা রেজনা ম্যামের কাছে। আপনার কাছে একটু প্রশ্ন করি একই বিষয় নিয়ে, সালাউদ্দিন সাহেবের মন্তব্য নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা, উনি বলেছিলেন যে একই সাথে একটা দরজা খোলা থাকা বা বন্ধ থাকা সম্ভব না, একই সাথে সরকারে থাকা এবং তার বিপরীতে থাকা সম্ভব না। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ বাবলি এবং রিয়াদকে অনেক শুভেচ্ছা। আসলে দেখেন, সালাউদ্দিন সাহেবের যে স্টেটমেন্টটা, আমি স্ট্রংলি মনে করি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মানে এটা বলতে একজন শিক্ষক হিসেবে আমার কখনোই দ্বিধা হয়নি। তবে ঠিক যেই মুহূর্তে এই 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন আমাদের শিক্ষার্থীরা এই দলের এই সরকারের অন্তর্ভুক্ত হয়, ওই সময় আমি বলেছিলাম, তখন নাহিদ ইসলাম ছিল, ওই সময় আমি বলেছিলাম যে এটা একটা মিস্টেক। কেন বলেছিলাম আমি এটার ব্যাখ্যাটা অন্য জায়গা থেকে দিই। জি, একটা রাষ্ট্রের একটা হোপের জায়গা থাকে, প্রত্যাশার জায়গা থাকে। যে প্রত্যাশা হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে প্রত্যাশার জায়গা, হোপের জায়গা কিন্তু তার শিক্ষার্থীরা। বাংলাদেশ রাষ্ট্র যতবার বিপদে পড়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা তার জীবন বাজি দিয়ে এগিয়ে এসছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যখন শিক্ষার্থীরা এর অংশ হয়ে যায়, তখন আপনি চান বা না চান এর পাবলিক ডমিনেন্সে বা এর ইন্টারপ্রিটেশন দাঁড়ায় যে আপনি কোনো স্বার্থ হাসিলের জন্য, সুবিধা ভোগের জন্য এবং ক্ষমতায় যাবার জন্য আপনি এটা করেছেন, অথবা আপনি ক্ষমতাটাকে ভোগ করতে চাইছেন। তো এই জায়গাটা থেকে আমি কিন্তু আবার বলছি, একজন শিক্ষক হিসেবে আমি কখনো চাইনি যে আমার এই যে সকল শিক্ষার্থীরা এত বিশাল বড় একটা কাজ করেছিল, আমি শব্দটা কি বলেছি, ছিল বলেছি, হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে ছিল বলে ফেলছেন। হ্যাঁ, ছিল বলছি তো, কারণ বিপ্লবের ইতিহাসে আপনি কি দেখতে পাবেন জানেন? বিপ্লব তার নিজের সন্তানকে সবার আগে গিলে ফেলে, ইতিহাস তাই বলে। আপনি ফরাসি বিপ্লব দেখেন, আপনি পৃথিবীর যত বড় বড় বিপ্লব দেখবেন, সে তার নিজের সন্তানকে সবার আগে শেষ করে। তো আমি ঠিক আমার মনে আছে যে 5ই আগস্ট মাসের শেষের দিকেই আমি এই কথাটা বলেছিলাম। তো তখন আমার শিক্ষার্থীরা হয়তো মন খারাপ করেছিল, কারণ আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। কারণ এনসিপি তার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু এনসিপি একটা বিশাল বড় প্রত্যাশা হওয়ার যোগ্যতা ছিল, প্রত্যাশার জায়গা তৈরি করেছিল গোটা দেশের মানুষের জন্য। গোটা দেশ বুঝছেন। অনেক সময় যে গতদিন এক টকশোতে গিয়ে তাদেরই এক নেতা বলেছে যে আপা বলেন যে ওই যে কাছের মানুষের জন্য, আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ,
বা যোগ্য মানুষের প্রতি আমাদের সবার এক্সপেকটেশন সবার কাছে সমান না কিন্তু, এক্স্যাক্টলি, তাই না? আপনি দেখবেন এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি জানি আপনিও জানেন যে আপনি কতটুকু বিএনপির কাছ থেকে প্রত্যাশা করবেন, কতটুকু জামাত ইসলামের কাছ থেকে প্রত্যাশা করবেন, কতটুকু ইভেন আওয়ামী লীগের কাছ থেকেও আপনি কতটুকু প্রত্যাশা করবেন। আমাদের কিন্তু একটা ছক আছে, হতে পারি আমরা আম নাগরিক। সেই জায়গাতে এনসিপি কিন্তু প্রত্যাশার যেই চাপ সেটা কিন্তু ভয়াবহ ছিল তার, হ্যাঁ, অনেক চাপ ছিল। তো সেই জায়গাটা থেকে এটা একটা দুঃখজনক ঘটনা। তো সালাউদ্দিন সাহেব যে মন্তব্যটা করেছেন, এই মন্তব্যটার ওই যে কথায় আছে না, রাজনীতিতে আপনি ওই যে যখন আপনি অনেক দিন সময় পার করবেন, অভিজ্ঞতার তো একটা দাম আছে। তো তিনি 1 বছর পরেও মন্তব্যটা করেছেন পলিটিক্যালি। আমি শিক্ষক হিসেবে এই মন্তব্য করেছিলাম 1 মাসের মাথায়, কিন্তু ওই মন্তব্যটা হয়তোবা কাউকে আহত করেছে, কাউকে আঘাত করেছে, কিন্তু এর ম্যারিটটা তারা বুঝতে পারে নাই। অর্থাৎ আপনাকে মাঝে মাঝে চিনতে হবে আপনার আসলে প্রকৃত মিত্রকে, শুভকামনায় রাখে কে। এমন কি হয়ে গেল না তো এই ভীষণ মাত্রার রেস নিয়ে যারা যারা ওই মাঠে ছিল তারা সকলকেই ব্যবহার করে ফেললো না তো কেউ, ব্যবহৃত হয়ে গেল না তো কোনো প্রত্যাশা। অথবা আমাদের সেন্টিমেন্টের রাজনীতি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে, কোন পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে? পলিটিক্স হচ্ছে ইমোশনের পলিটিক্স। একটা সময় যে পলিটিক্স ছিল আপনার, যদি সুযোগ থাকে, মানে একটা সময় দেখবেন বাংলাদেশে বরাবরই ইমোশনের পলিটিক্স হয়েছে। 71 একটা ইমোশন, 24 একটা ইমোশন। মনে করেন আমি একজন শিক্ষক, আমি রাজপথে কেন থাকবো? আমার শিক্ষার্থীর হয়েছে, তো আমি থাকবো না? আমাকে তো এই শিক্ষার্থীকে ফেস করতে হবে, আমার ইমোশন, ঠিক আছে। কিন্তু এখনকার যে ইমোশন, এই ইমোশন এতই ডিলিউটেড ইমোশন, এই ইমোশন না তৈরি করা হয় এমন জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে জানবেন না যে আপনার পাশের মানুষটা কি করে। জি, আমি এটার একটু যদি তাহসান রিয়াজ আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম ওটাতে একটু পরে যাব। স্নিগ্ধা ম্যামের আসলে কথায় আমিও খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম। একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই ইমোশনের কাছে কি আসলেই আমাদের ছাত্র প্রতিনিধিরা কেউ কেউ কি ব্যবহৃত হয়ে গেল? না দেখেন, আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট একেবারে বর্তমান পরিস্থিতি দেখে বলুন। না, আমি বর্তমান পরিস্থিতি দেখেই বলবো। মানে আপনারাও তো, আমরাও সবাই তো এখন খুবই ওপেন, আমাদের কাছে ইনফরমেশনগুলো খুবই ওপেন এখন। হ্যাঁ, এমন না যে আমাদের কাছে কিছু আসে কিছু আসে না। আর আমাদের বিজ্ঞ আলোচক তিনি যেটা বলেছেন, এটা আমি দেখেন এটা তো আমাদের, মানে আমার কাছে মনে হয় যে উনি ওনার অ্যাঙ্গেল থেকে যখন বলছেন, উনি তো ওনার ওপিনিয়নটা দিবেনই, দেওয়াটাই তো স্বাভাবিক। যেমন ওনার কাছে মনে হচ্ছে উনি 1 মাসের মাথায় এটা আন্ডারস্ট্যান্ড করেছেন যে সরকারে যাওয়া তাদের জন্য ঠিক হয়নি। দ্যাটস ভেরি ফাইন। বাট আমি যেটা আমি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, আসলে একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে মানে এত কুইকলি কতটুকুই বা পেতে পারি। আপনি দেখেন যে ধরনের মানে ক্রিটিক্যাল মোমেন্টামের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আপনি একটা বছরকে একটু ডিল করেন না, দেখেন না এই একটা বছরে আসলে সরকারের যেই ক্যাপাসিটি ছিল, সরকারের ক্যাপাসিটির এগেনস্টে আসলে সরকার কতটুকু করতে পারছে, ইট ইজ এ বিগ কোশ্চেন। আমরা তো আসলে আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, আমরা উই আর দি লিভিং উইটনেস, আমরা দেখছি। এখন আপনি আসলে ওই আইন শৃঙ্খলার যখন অবনতি আপনি দেখতেছেন, তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন আসবে, সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা, সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা। আপনি এই ধরনের প্রশ্নের সাথে আপনাকে ডিল করতে হবে। কারণ দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী একটা রাষ্ট্রে আপনি পৃথিবীর সকল রাষ্ট্রের ইতিহাস আপনাদের ঘেটে দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী ইতিহাসে মানে যে কোনো রাষ্ট্রেই আপনার মারাত্মক রকম মানে আপনার সোশ্যাল ক্রাইসিস আমরা দেখি, মানে ডিফারেন্ট লেভেলের আমরা দেখি, মানে আপনার ডিপ্রেশন দেখি। হ্যাঁ, দিস আর ভেরি কমন। কাজেই দেখেন এইগুলোকে ডিল করাটা মানে খুবই টেকনিক্যাল। কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, কিছু জায়গায় তো ডেফিনেটলি আমরা অনেক বেশি মাত্রায় হচ্ছে সরকারকে ফেল করতে দেখছি। বাট আমার কাছে কখনো এটা পার্সোনালি মনে হয় নাই যে সরকারের আন্তরিকতায় কোথাও অভাব ছিল। যেমন দেখেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মানে আমরা তো প্রচণ্ড রকম হতাশ হই। যেমন দেখেন, আপনি 5 আগস্টের আগে আপনি ইকোনমিক যে সিচুয়েশন কী ছিল, অর্থনৈতিক অবস্থায় কী ছিল আমাদের, আমরাই তো নিউজ পড়ছি প্রত্যেকদিন পত্রিকা খুলে যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাঙ্কগুলোর তারল্য সংকট দেখা দিচ্ছে, আপনার এখানে রিজার্ভ নাই, হ্যাঁ, আপনার ফরেন রিজার্ভ কমে আসছে, আগামী 3 মাস আপনার কাছে
মানে আপনার যে আপনার মানে ইম্পোর্ট করার যে ক্যাপাসিটি সেটা মিট করার মতন আপনার কাছে কারেন্সি আছে অনলি 3 মান্থসের। হ্যাঁ, সেটাও আমরা প্রত্যেক দিনই আমরা বড় বড় টাইমলাইন দেখতাম। আমরা দেখতাম কোথাও এলসি বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও লাক্সারি আইটেম ইম্পোর্টের এগেনস্টে হচ্ছে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনি ব্যাংকিং খাতকে কোথায় দেখতেছেন? এখন আপনি ইকোনমিক্যাল অ্যাসপেক্টে যখন আপনি আপনার ল্যান্ডস্কেপে যখন আপনি বাংলাদেশকে দেখেন, সেটা আসলে কোন জায়গাটাতে আছে? এখন দেখেন আপনি কি অর্থ উপদেষ্টাকে এসে দেখেন কোথাও বিরাট বড় বড় বক্তব্য দিতে? অর্থ উপদেষ্টা কখন আইসা বলে যে আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি? সে বলে না, আমরাও তো বলি না। আমি কেন বলি না? আমি বলতে গেলে আপনারা আমাকে বলবেন যে দেখেন কিংস পার্টি সারাদিন খালি সরকারের গুণগান গায়, কিন্তু এটা তো সরকার আর কিংস পার্টির ম্যাটার না, সরকার এবং এনসিপির ম্যাটার না। এই গণঅভ্যুত্থানকে তো আমরা সবাই অন করছিলাম। এবং আপনি যদি মানে সালাউদ্দিন স্যারকে নিয়ে এই প্রশ্ন করেন, সালাউদ্দিন স্যার তো কোনো পলিটিক্যাল দলকে রিপ্রেজেন্ট করে না, সে তো করে না। কাজেই দেখেন এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববার বিষয় আছে যে আমরা কতটুকু অর্জন করলাম। আপনি দেখেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান, বিশ্ববিদ্যালয়ে আমি খুব ড্রামাটিক্যালি আপনাকে মানে খুবই ডিফারেন্ট একটা ওয়েতে আপনি যদি দেখেন বাংলাদেশে, মানে আপনি মনে করেন কি না, আপনি দেখেন একটু চিন্তা করে যে বাংলাদেশে কখনো দুইটা বাংলাদেশের সবচেয়ে মেজর ইউনিভার্সিটিতে সেখানে ছাত্র সংসদ ইলেকশন হবে, সেখানে একটা মারামারি হবে না, একজন আরেকজনের মাথা ফাটাই ফেলবে না, একটা দুইটা লাশ পড়ে যাবে না, সেখানে ককটেল বিস্ফোরণ হবে না, সেখানে হলের ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাবে না। এখন দেখেন কিছুই হলো না। এর পেছনে আমাদের প্রত্যেকেরই ইনপুট আছে, উদারতা আছে। তা আমরা বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনাকে যদি আপনি ধরে ধরে কানেক্ট করেন, আপনি ওইখান থেকেও একটা ন্যারেটিভ ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, ধরেন সিরাজগঞ্জে খুন, খুলনায় খুন, এরকম 5টা খুন, প্রত্যেকটা মানে ইনসিডেন্ট কিন্তু ম্যাটার করে। আমি এগুলোকে জাস্ট মানে অন্য কোনো ভাবে দেখতে চাই না, বাট এই 5টা খুন নিয়েও তো আপনি ন্যারেটিভ ডেভেলপ করতে পারেন। এর এগেনস্টে বাংলাদেশের রাজনীতির কালচারে যেটা বিরাট পরিবর্তন ঘটে গেল, সেটা কেন আমরা বলবো না? সেটা তো আমাদেরকে বলতে হবে। আপনি ডাকসুর পরিবর্তনের কথা বলেছেন, আমি একটু ডাকসুর পরিবর্তনের কথা একটু স্নিগ্ধা ম্যামের কাছ থেকে একটু শুনে আসি, কারণ অনেক কিছুই ঘটে গেছে সেখান থেকে। আমি একটা ব্যাপার জাস্ট ছোট্ট করে বলে রাখি, আমি ম্যাডামের সাথে খুব হাইলি এগ্রিড যে বাংলাদেশের যে ইমোশনের পলিটিক্স, ইটস মানে ভেরি ক্রিটিক্যাল, এবং ওই জায়গাটাতে আমাদের সকলের কাজ করার সুযোগ আছে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। বাট ইয়েস, আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। ডাকসু ইলেকশনের বিষয়টা একটু জানতে চাই, পরিবর্তন সেখানে কি কি দেখতে পেলেন আপনি, আর কেন আসলে সরে যেতে হলো শেষ মুহূর্তে, সেটি নিয়ে একটু জিজ্ঞেস করি, এবং সেই সাথে পরের প্রশ্নটা পরে আসছি। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ এখানে আমি যেহেতু একজন শিক্ষক এবং জানি যে কিছু লিগ্যাল ক্লেইম থাকে, সব প্রশ্ন তো আমি দিতে পারবো না। সরকারের আন্তরিকতা, আমি ধরে নিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে কমফোর্ট ফিল করছেন না। সরকারের আন্তরিকতার কথা তিনি বলেছেন, ক্যাপাসিটির কথা বলেছেন, সেখান থেকে যদি জিজ্ঞেস করি, আন্তরিকতার অভাব ছিল না, তাহসিন রিয়াজ বলেছেন। মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার 4 মাজারে আবারও হামলা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সেখানে আসাদপুরের যে বাসিন্দারা, তারা এখনো বিস্মিত হয়ে আছে, মানে আতঙ্কিত হয়ে আছে যে এতদিন পরও এই ঘটনাগুলো ঘটছে। এটা আসলে কিসের অভাব? ক্যাপাসিটির অভাব, নাকি এটা কিসের অভাব ধরে নেব? না, দেখেন তাহসিন রিয়াজ বলেছেন, সরি রিয়াদ ফুল নাম, রিয়াদ, আপনি প্রথমে ঠিক বলেছেন। জি, আচ্ছা। তো ও যে কথাগুলো বলেছে সেটা ওর জায়গা থেকে, আমাদের তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, আর্গুমেন্টেড। এখন একটা কথা বলি যে ও যেভাবে বলছে দেখছে, আপনি যেমন ওই যে ডাকসু কথা বলছিল না, যে কোনো একটা ককটেল বিস্ফোরণ হয়নি ইত্যাদি, আমার কাছে মনে হয় যদি ধরেন এই ডাকসু ইলেকশনের আগে ফেব্রুয়ারির ইলেকশনের ঘোষণা যদি না হতো, তাহলে মনে হয় গল্পটা এরকম হতো না। অর্থাৎ এখানে এগেইন পলিটিক্যাল পার্টির স্বার্থই খুব মূল ছিল। আপনি ডাকসু হোক আর জাকসু হোক, হঠাৎ করে দেখবেন রাত্রেবেলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওই ক্যাম্পাসের চারপাশে ঘিরে দাঁড়ালো, কি উদ্দেশ্যে, কি হেতুতে, সেটা কিন্তু প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কিন্তু বুঝাতে পেরেছি তো? আমি আসলে এক্ষেত্রে ডিনাই করছি যে এখানে ব্যাপারটা সরকারের কৃতিত্ব নাকি পলিটিক্যাল পার্টির ইন্টারেস্টের কৃতিত্ব, সেটা একটু ভেবে দেখার বিষয় আছে। এটা হচ্ছে 1। 2, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন আন্দোলন বা সংগ্রামের কথা, আপনি যে প্রশ্নটি আমাকে, আচ্ছা, প্রশ্নটি ছিল যে এই যে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার 4 মাজারে হামলা হলো, হামলার ঘটনা আমরা 5 আগস্টের পর থেকে কন্টিনিউয়াস কিন্তু দেখে এসেছি, এবং সরকার বারবার সেটার নিন্দা জ্ঞাপন করেছে, কিন্তু আমরা কিন্তু সেটি শেষ হতে দেখিনি।
দুদিন আগের ঘটনা, এটা কুমিল্লার যে ঘটনাটা এটা মাত্র দুদিন আগের ঘটনা। 4টি মাজারে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আপনার এই যে মাজারের ইস্যুতে আপনি যে কথাটা বললেন, এটা তো মনে হয় গত 1 বছর ধরে চলছে চলমান। এটা কি এরকম হয়েছে যে এটাই প্রথম কথা হচ্ছে সরকারের দায়িত্ব নিন্দা জ্ঞাপন করা না, এটা স্পষ্ট আমি বলছি। যেখানে আমি তার সাথে ডিনাই করছি, তার কাজ তো নিন্দা জ্ঞাপন করে না, তার কাজ হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এই যে মাজারের কন্টিনিউয়াস ইনসিডেন্ট হচ্ছে কয়েকদিন পর পর, তার মানে সুনির্দিষ্টভাবে এই একটি মাজারেরও আপনার যদি ঘটনার সুষ্ঠু তদন্ত হতো এবং তার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিচার হতো বা আপনার একটা কনসিকুয়েন্সেস থাকতো, তাহলে তো এই ইম্প্যাক্টটা এইভাবে আসতো না। আপনি দেখেন গত সপ্তাহে নুরাল ইসের যে পাগলার যে মাজারে একটা কত ভয়ঙ্কর ঘটনা, যে আপনি একটা লাশ বের করে সেখানে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, একটা লাশ বের করে আগুন লাগিয়ে দিয়েছেন, এবং এতে করে কি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের যে ইমেজ আছে, ভাবমূর্তি আছে, এবং সেটি যে একটা পলিটিক্যাল ভাবমূর্তি তৈরি করার পেছনে সকলের ইন্ধন আছে, সেটি কি প্রকাশিত হয়নি? হয়েছে। কিন্তু সেই সকল দিকে কি আসলে এই গভর্নমেন্টের মনোযোগ আছে? এটা একটা প্রশ্ন। কারণ যদি থাকতো তাহলে তো এই ক্রনোলজি এভাবে চলে যেত। আসলে কি মনে হয়, গভর্নমেন্টের মনোযোগ নেই নাকি মানে গভর্নমেন্ট পারছে না এগুলো আসলে কন্ট্রোল করতে? বিষয়গুলো কি মানে তিনিও তো সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে আমাদের যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সবার কাছ থেকে, আমরা সেই সহযোগিতা পাচ্ছি না। আচ্ছা, মানে বিষয়টা আসলে কি এখানে না আমি একটা কথা বলবো, দেখেন এখানে ক্যাপাসিটির থেকে আরেকটা জিনিস কি, আমি কখনো মনে করি না, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম প্রথমেই সাথে, যে এনসিপির কোনো প্রয়োজন ছিল কোনো সরকারের কে টিকিয়ে রাখার জন্য, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তার ব্যর্থতার দায় ঘাড়ে নেবার কোনো প্রয়োজন ছিল না। এটা আমার স্পষ্টত একটা অবস্থান। সেই একইভাবে আমি মনে করি শুধু এনসিপি না, কোনো দলেরই কিন্তু এটা প্রয়োজন ছিল না। কারণ যে শিক্ষার্থীরা ওখানে ছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু হোপের জায়গায় প্রেশার গ্রুপ হতে পারতো, আসলে একটা প্রেশার গ্রুপ হয়ে থাকতে পারতো, যে আপনার কোনো কিছু হলে আমরা তার কাছে একটা জবাবদিহিতার জায়গা, তার কথা হওয়ার কথা ছিল এটা। কিন্তু ঘটনা এটা ঘটেনি, কারণ সবচেয়ে বড় আত্মঘাতী স্টেটমেন্ট ছিল মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। এটা একটা আত্মঘাতী স্টেটমেন্ট ছিল, মানতেই হবে, এটা বাস্তবতা। এবং একটা যেটা আমি আপনাকে বলতে চেয়েছি, যে এখনো যেটা হয়েছে আপনি খেয়াল করবেন, একদম কন্টেম্পোরারি সময়ে এই সরকারের সচিবালয়ের দিকে একটু তাকান, আপনি দেখবেন সুনির্দিষ্ট একটি দলের মনোনীত প্রার্থী, তাদের মানে লোকজন পুরা সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছেন, ডিসি থেকে শুরু করে আসীন হয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে আসীন হয়েছে। আবার ওই দলটি ঠিক রাস্তাতেও আছেন। আমি ঠিক বুঝে পাচ্ছি না, কখনো এনসিপির ঘাড়ে ভর করা, কখনো অমুকের ঘাড়ে ভর করা। তাহলে এরকম কারো ঘাড়ে ভর করে সরকার হয় না। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসি। নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যে গুঞ্জন চারদিকে আসলে ডালপালা মেলেছে, সেই গুঞ্জনের একটু জবাব যদি একটু পাইতে চাই, যে জোট করতে যাচ্ছেন কিনা, বা জোট যদি করেন তাহলে এটি কি শুধু রাজপথের জোট হবে নাকি নির্বাচনের জোট হবে? আচ্ছা দেখেন, প্রথমত মানে এটাকে আমার কাছে মনে হয় যে এটাকে আমরা কোনো পলিটিক্যাল জোট আকারে দেখতেছি না। এই আলোচনাটা সারফেসে আছে। আচ্ছা, আলোচনাটা আমরা মানে বিভিন্নভাবে আমরা দেখতেছি, যে বিভিন্ন বইতে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতেছি, শুনতেছি। মানে আপনাদের মধ্যে এটা নিয়ে তেমন কোনো বিশেষ কোনো সেটার ক্ল্যারিটিটাই আমি দিচ্ছি। দেখেন এখানে মানে আপনার গণ অধিকার যেই রাজনীতির মানে জার্নি থেকে এখান আজকে পর্যন্ত এসছে, আপনার এনসিপিতে এখন যারা টপ অর্ডার লিডারশিপরা আছে, তারা অলমোস্ট সেম রোড দিয়েই তারা হাঁটাচলা করছে। কাজেই তাদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ তো সবসময় ছিল। এই যোগাযোগটা কখনোই মানে এরকম কোনো আলোচনায় আসেনি। মানে বিষয়টা কি এরকম না, আমি সেটাই বলছি, আমাকে একটু সময় দিলে আমি উত্তরটা দিতে পারবো। কাজেই ওই যোগাযোগটা যেহেতু আমাদের কাছে সবসময় ছিল, তো একটা সারফেসে যখন আপনার সাথে কারো যোগাযোগ থাকবে, তখন এই ধরনের আলোচনাটা তো অস্বাভাবিক না। আচ্ছা, কাজেই এই আলোচনাটা আমাদের মধ্যে মানে এটা কোনো অস্বাভাবিক বার্তা দেয় না। আমি মনে হয় যে এই আলোচনাটা হতেই পারে। এটা শুধু গণ অধিকার না, সেটা শুধু আপনি এবি পার্টির কথা বলেন এরকম না, এটা আরো একাধিক পার্টির সাথেও তো হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কাজে এরকম একটা আলোচনা আপনি হয়তো আজকে দেখেছেন, যে সেখানে আজকে গণ অধিকারের যিনি সেক্রেটারি রাশেদ ভাই আজকে একটা পাবলিক স্টেটমেন্টে এই ব্যাপারটাকে বলেছেন, যে তাদের সাথে আমাদের একাধিকবার এই ধরনের আলোচনা আমরা গিয়েছি, কথা হয়েছে, বাট ইট ডাজন্ট মিন যে এই সিদ্ধান্তটা হয়ে গেছে। যেমন আমরা আজকে অনেকগুলো, যেমন আমরা আজকে অনেকগুলো ফেলে দেবার মত না, ফেলে দেওয়ার মত না, কারণ নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের আদর্শের সাথে যাদের মিলে যাবে তারা এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, বাট এই যে ফটোকার্ডগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কে নেতা হতে চলছেন,
এগুলো আসলে আমার কাছে মনে হয় যে ওভার পারসিভড আর কি। আচ্ছা, আলোচনা এটা তো একটা খুবই স্বাভাবিক। আপনি যখন একটা রাজনৈতিক দল করেন, সেই রাজনৈতিক দলের মানে আপনি হাঁটতে গিয়ে কারো হাত ধরবেন, আপনি হাঁটতে গিয়ে কারোর সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে, কারোর সাথে হাত আপনার ছেড়ে দেওয়ার মতো বিরুদ্ধে বিষয় কি হলো? জামাতের সাথে কি Many আপনাদের things. হাত ছেড়ে দেওয়ার মতো বিষয় হলো? যেহেতু তারা বলেছিল যে আপনারা তাদের সঙ্গে আন্দোলনে থাকবেন, কিন্তু পরে দেখা গেল আপনারা ক্লারিফিকেশন দিয়েছেন যে না, আপনারা থাকছেন না। গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে আপনাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি একটু ফাটল ধরলো? না, কারোর সাথেই প্রথমত দেখেন আমাদের সাথে কারোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরে নেই, কারোর সাথেই ধরে নেই। আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, আমরা সব পলিটিক্যাল পার্টি একসাথে বসে ডিসকাস করি বাংলাদেশের প্রশ্নে, আমরা সবাই সব জায়গায় সব মানে পলিটিক্যাল পার্টি একমত থাকে। এখন আপনি যেটা বলেছেন যে মানে আমরা কি জামাতের হাত ছেড়ে দিলাম কিনা, এখন আপনাকে আগে তাহলে বলতে হবে যে জামাতের হাতটা আমরা ধরছিলাম কবে। তো এটা না, এটাই ওভার পারসিভ থিং যে এখন জামাতের সাথে বিএনপির সাথে অ্যাজ দে আর দি মানে টু বিগেস্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, তো তাদের সাথে তো এনসিপি অ্যাজ এ নিউ পলিটিক্যাল পার্টি, তাদের সাথে তো বিভিন্ন অ্যাসপেক্টে ডিসকাশন হইতেই পারে, অস্বাভাবিক তো কিছু না। আপনার আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, আমরা কি সবাই ঝিম ধরে বসে থাকি? কেউ কারোর দিকে তাকাই না, কেউ কারোর সাথে এক কাপ চা খাই না, কেউ কারোর সাথে কি একটু কথা বলি না? আপনাদের সঙ্গে জামাতের সম্পর্কটা অন্যান্য দলের মতোই ছিল, একেবারে অন্যান্য দলের মতোই এবং ছিল। এখনো মানে আমরা যে প্রশ্নটার উত্তর দিতে চাই সহজভাবে বলি, সেটা হচ্ছে যে দেখেন মানে এখানে এখন পর্যন্ত পলিটিক্যাল সারফেসে যেই আলোচনাটা বা যেই অ্যালায়েন্সগুলো বা যেই যুগপৎ আন্দোলন বা যেই ধরনের আলোচনাই আপনারা শুনতেছেন, এগুলো এখন পর্যন্ত ইটস মোর ইনটু জুলাই সনদ। হ্যাঁ, এটা জুলাই সনদের এখনো আমার কাছে মনে হয় যে আমরা ইলেকট্রাল যে জোটের কথা বলি, হ্যাঁ, বা রাজনৈতিক মানে আপনি নির্বাচনকে কেন্দ্র করে যেই মানে অ্যালায়েন্সগুলো বলি, আমার কাছে মনে হয় যে ওই ডিবেটে বা ওই আলোচনা এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত ঢুকে নেই। কাজেই ওইটা এখনো আমার কাছে মনে হয়েছে জুলাই সনদের প্রশ্ন মানে সলভ হবে, তারপরে আলোচনাটা তারপরে সেই আলোচনা হতে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা ম্যাম, আপনার কাছে একটু আসি। ইসলামী দলগুলোর মধ্যে বিবাদ থাকা সত্ত্বেও তাদের মধ্যে আমরা কিন্তু বিভক্তি নিয়েও তারা কিছু বিষয়ে মোটামুটি একদম একমত থাকে সবসময়, এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতির কথা যদি আমরা বলতে চাই, এইটা হচ্ছে তাদের সবথেকে শ্রেষ্ঠ সময় তারা কাটাচ্ছে। সেই সময়টাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। ডাকসু জাকসু নির্বাচনী ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন জামাতের উত্থান। আপনি আসলে কি বলবেন? পর্যবেক্ষণ কি আপনার? পর্যবেক্ষণের থেকে গুরুত্বপূর্ণ দেখেন, আমি যেটা মনে করি যে এখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ভোটার ধরেন 40,000, 30 থেকে 40,000। জাহাঙ্গীরনগরে কতজন ভোটার ধরেন 12,000। 30 আর 40 মানে মনে করেন এখানে ধরলাম আমি 40, এখানে মনে করেন 50,000। 50,000 18 কোটি 11 কোটির প্রতিনিধিত্বকারী না, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা। নিশ্চিত 50,000 18 কোটি বা জনগণের প্রতিনিধিত্বকারী না, এটা এক। দুই হচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু খুব ডিফারেন্ট। এখানে যেটা হয়েছে যে আপনি যদি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আপনাকে বুঝতে হবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে গত 15 বছর একচ্ছত্রভাবে একটি পার্টিকুলার রাজনৈতিক অঙ্গ সংগঠন কাজ করেছে, এবং যারা এখানে জয়ী হয়েছে তারা ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পার্টিকুলার সংগঠনের সাথেই কোনো না ভাবে যুক্ত ছিল। তারা কিন্তু এমন ছিল না যে ওখান থেকেই করা। হ্যাঁ, আমার এখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তাদের কেন এটা হলো? তারাও তো ওখানে ছিল, তারাও কিন্তু ওখান থেকেই করেছে। তার মানে এখানে একটা কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে ওই অর্থে ছিল কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, ঠিক এই সময় এই ধরনের একটা অ্যাটমসফিয়ারে কি হেতু কারণে ডাকসু জাকসু রাকসু চাকসু আন্দোলন মানে এই নির্বাচনগুলো দেয়া জরুরি ছিল, এটাও একটা প্রশ্ন। আবার ঠিক এই নির্বাচনের সিদ্ধান্তগুলো তো নির্বাচনের সিদ্ধান্তগুলো কারণ কি, যেমন মনে করেন আমি জাকসুর ক্ষেত্রে বলতে পারি, যেমন জাকসুর ক্ষেত্রে যেটা হয়েছে যে 33 বছর পরে একটা নির্বাচন হয়েছে। তো একটা বিশ্বাস করবেন, একটা উই পোকা খাওয়া টাইপ মেশিনে টাইপ করা একটা গঠনতন্ত্র ওই নির্বাচন কমিশনের কাছে আসে। তো এইটা জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত কোনো অটোমেশন নাই, ডিজিটালাইজেশন নাই, ম্যানুয়ালি। তো এই যে একটা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, কাউন্টিং সাপোর্ট, এগুলো তো আপনার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। এই সাপোর্টগুলো আমার কমপ্লিট হচ্ছে না, কোন চাপে পড়ে আমাকে ওই সময়ের মধ্যেই এই ইলেকশনটা করতে হবে এবং কেন? এটা একটা প্রশ্ন, আমি একটা সিম্পল প্রশ্ন করছি। এবার আপনি পর্যবেক্ষণের কথা বলছেন,
ব্যাপারটা হচ্ছে এই ইলেকশনটাতে যে রেজাল্টই এসছে সেটি নিশ্চয়ই কোনো না কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক সংগঠনকে একটা ইমোশনাল মোরাল একটা সাপোর্ট দিয়েছে, আবার কোনো না কোনো পার্টিকুলার রাজনৈতিক সংগঠনকে এটা চাপে ফেলেছে, যারা খুব মনে করছিল যে আমরা খুব জনপ্রিয়, এটা তো সত্য, যারা মনে করছিল যে একদম খালি মাঠে গোল দিয়ে দিব, এক্ষুনি সবকিছু করব। আবার খেয়াল করে দেখেন এই ইলেকশনটা হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার, ক্ষমতায় আপনি, প্রশাসনে আপনি, কথাতেও আপনি, আবার রাস্তাতে যুগপৎ আন্দোলনেও আপনি। এই আন্দোলনটাই বা কেন হলো? তাহলে কি ব্যাপারটা এরকম ছিল যে বিএনপি, আমি এটা বিএনপির নেতার সামনেও বলেছি, এখন এনসিপির নেতা আছে, তো এই জন্য ব্যাপারটা এরকম না যে আমি কোট করছি, আমি বলেছি যে মনে করেন বিএনপি যেমন হুন্ডা দিয়ে শোডাউন করে, ওনারা গাড়ি দিয়ে বহর করেন, ওনাদের কোনো কোনো নেতা, সকলে না, হ্যাঁ, তো গাড়ির বহর করেন। ব্যাপারটা কি এখন এরকম হলো যে আরও যে পার্টিটি আছে তারা এখন একটা বহর দেখাচ্ছেন, পেশি শক্তি দেখাচ্ছেন, আচ্ছা, মানুষকে জনবল দেখাচ্ছেন। এই জনবল দেখানোর সূত্রে তার মানে আপনি কি করছেন? আপনি এখানে সচেতনভাবে, আপনি তো জিতেছেন। ম্যাম আপনার কাছে কি এটা মনে হয় জনবল দেখানোর থেকেও বেশি যে আমাদের গ্রহণযোগ্যতাটা আছে সেটা দেখানোর চেষ্টা করছেন? আমার কথা হচ্ছে আপনি তো জিতেছেন, তাহলে আপনি ইলেকশনে চলে যান তাড়াতাড়ি, ফেব্রুয়ারি ডিসেম্বরে দিয়ে দেন। আপনি জিতেছেন তো, আমি এত খুশি, আমি শুভকামনা জানাচ্ছি আপনি জিতেছেন, আপনি ইলেকশন দেন তাড়াতাড়ি। আপনি এটাকে কি কারণে এটাকে পিছাতে চাচ্ছেন, প্রলং করতে চাচ্ছেন, ঠিক বুঝতে পারছি না। আর পেছাতে চায় কারা? পেছাতে চায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, পেছাতে চায় হচ্ছে ভারতীয় এজেন্টের অংশ, যে আপনাকে আমি কতভাবে দেখাবো যে আপনি একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হয়েছেন, শেখ হাসিনা ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি তার 50% কাজ সুন্দর করে করে দিচ্ছেন। আপনি যে বললেন না মাইকে ঘোষণা করে করে মাচার ভাঙেন, আপনি কি মনে করেন আপনার পাবলিক ডোমেইনের রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা কোনোভাবে বাংলাদেশের পক্ষে যায়? আমরা যারা দেশটাকে ভালোবাসি কখনোই না। বাংলাদেশের পক্ষে যায় কি না? যায় না তো। কিন্তু আপনি তো এই রিপ্রেজেন্টেশনের পার্ট হচ্ছেন, এবং আপনি আসলে সচেতন অথবা অসচেতন ভাবে কোনোভাবে কি আপনি ওই বৃহত্তর যারা এজেন্ডার অংশ ছিল, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাওয়া, তাদের পারপাস সার্ভ করছেন? তাহসান রিয়াজ আপনার কাছে আসি, শেষ অংশে আছে খুবই কম সময়, তারপরে একটা প্রশ্ন আসলে করতেই হচ্ছে। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল সেটি নিয়ে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে যখন প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলন, তিনি বলেছেন যে সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আশকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এসব তৎপরতার সুযোগ পাচ্ছে। এটি কি আপনাদের বিশ্বাসের কথা নাকি ক্ষোভের কথা? না, এটা এটা মানে ইটস নট ইভেন অ্যাবাউট ক্ষোভ আর বিশ্বাস, ইটস অ্যাবাউট দি রিয়েলিটি। আচ্ছা, আপনার পলিটিক্যাল সারফেসে আপনি এখন দেখেন যে ধরনের ঝটিকা মিছিলগুলো আমরা দেখতেছি, এই ধরনের ঝটিকা মিছিলগুলো মানে আপনি যদি সকল পলিটিক্যাল পার্টিগুলোকে, মানে এটাকে আমি, আমার কাছে মনে হয় যে এটাকে একটু মেটাফরিক্যাল করে আমরা দেখতে পারি। মানে এটা পলিটিক্যাল সারফেসে আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে বিরুদ্ধচারণ, যে ধরনের মুখোমুখি, হ্যাঁ, যে ধরনের মানে মানে দূরত্ব, এগুলোর একটা রিফ্লেকশন। ইটস নাথিং মোর দ্যান দ্যাট। সেই সুযোগটা তারা নিচ্ছেন। এবং দেখেন দিন শেষে কি হয়, দিন শেষে আপনি যখন একটা, আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, ইন্টারিম গভর্নমেন্টের এই পুরো যে প্রসেস, আপনার ঐকমত্য কমিশনের যে পুরো প্রসেস কার্যক্রমটা, এই কার্যক্রমটার মধ্যে দিন শেষে আমার কাছে মনে হয় যে তারা সকল পলিটিক্যাল পার্টি কিন্তু ওই কনফিডেন্স দিতে ফেল করছে। ওই কনফিডেন্স দিতে ফেল করার কারণেই তো তারা আবার 1 মাস সময় বাড়াইতে হইলো। কাজেই যখন আপনি একটা মানে টেবিলে সবাইকে যখন আপনি একমতে নিয়ে আসতে পারবেন না, তো তখন তো কিছু ডিফিকাল্টিজ আপনার কাছে আসবেই। তো আমার কাছে মনে হয় যে এগুলো এই ডিফিকাল্টিজেরই অংশ। বাট স্টিল আমি এইভাবে করে ব্যাপারটাকে দেখি যে ইটস নট আ ম্যাটার অফ মানে বিগ মানে টেনশন। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানে তাদের তো একটা, তারা তো 16 বছর ক্ষমতায় ছিল, তাদের দলের যেই কর্মীরা ধরেন দেশের বাইরে যাইতে পারে নাই, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। কাজেই মানে বাংলাদেশে আপনি টাকা দিয়ে একটা জায়গায় ঝটিকা মিছিল করানো ইজ নট আ বিগ ইস্যু, এটা হইতেই পারে। আপনার কাছে আসি একদম শেষ প্রশ্ন। এনসিপি এখনো নিবন্ধিত দল নয়, কিন্তু এর মধ্যেই তাদের কিছু নেতা কর্মীকে নিয়ে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশার পারদ যেহেতু অনেক উপরে, সেহেতু এই প্রশ্নটি আসছে যে তারা কি আসলে তরুণরা কি তরুণদের প্রজন্মের যে চাওয়া সেটিকে তারা আসলে বুঝতে পারছে? না, এটা এনসিপির নেতারা বলতে পারবে। আসলে সত্যিকার অর্থে যেটা হয়েছে, বর্তমান বাংলাদেশে মানুষের রাজনীতিবিদদের প্রতি
এই কথাটা আমি উইথ ডিউ রেসপেক্ট সকলের ক্ষেত্রে বলবো, প্রতিটি দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা জনগণের যে আস্থা, এই আস্থাটা কিন্তু কমে গেছে, আস্থাহীনতা। এটা কিন্তু এত মারাত্মক একটা সমস্যা, এটা কিন্তু তাদেরকে অনুভব করতে হবে। সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগের কথাই বলি না কেন, যার কথা বলি, বিগত 15 বছরে আপনি দেখেন তাদেরকে তো যা হওয়ার রাষ্ট্র জনগণ তারা তো দেখিয়েছে। এরপরে আপনি দেখেন বিএনপি দল হচ্ছে, তারা অভ্যন্তরীণ কোন্দলেই নিজেরাই যা অবস্থার দিকে যাচ্ছে, ইট ইজ ইনসেন। সে তার নিজের দলের লোকজনকে প্রোটেকশন দিতে পারে না, জনগণকে কি প্রোটেকশন দিবে? আই স্ট্রংলি অপোজ। বামপন্থীদের দল হচ্ছে 5 জন, মত হচ্ছে 15টা, তো এর মধ্যে তাদের বিভাজন। এনসিপি জন্মই নিতে পারে না, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছুর অভিযোগে জর্জরিত, নানা ইস্যুতে জর্জরিত। জামাত ইসলাম পুঁজি করেছেন ধর্মের যে নানা ভাগ আছে, সেন্টিমেন্ট এবং সততা নিয়ে প্রশ্ন। আপনি সবার আগে 300 আসনে নমিনেশন দিয়েছে কোন পার্টি? আপনি দেখেন, আপনার মিডিয়ায় ফুটেজে দেখেন, সবার আগে 300 আসনে আপনি নমিনেশন দিয়ে হঠাৎ করে পিআর এর গল্প নিয়ে আসছেন। এগুলো তো মানুষ বোঝে, যাদের বোঝার ক্ষমতা আছে। এবং ভীষণ রকমের আপনার নমিনিত প্রার্থী দেখা যাচ্ছে এমন সব কথা বলছেন। আমি শুনলাম আমির হামজা আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি কথা বলেছেন, কিন্তু আমি এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, আমি আগে জিজ্ঞেস করেছি আপনাদের ডাটা কি বলে, উনি কোনোদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? তো এই যে গল্পটা আমি বলেছি যে আস্থাহীনতা বাংলাদেশের জন্য কিন্তু অশনি সংকেত। এইটা বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিকে যত তাড়াতাড়ি তারা বুঝবেন, তত তাড়াতাড়ি আমরা এই সংকট সময় থেকে উত্তর। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজনা, অসংখ্য ধন্যবাদ তাহসান রেজ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।